মনে করেন প্রত্যেকটা মেধাবী ছাত্র, প্রত্যেকটা মেধাবী ছাত্রী যারা 44%-এর অন্তর্ভুক্ত, তারা প্রত্যেকেই সমবয়সী এবং সমতালে সমমেধাবী। আমি ধরে নিলাম, আপনাকে বোঝানোর জন্য বলছি, সবাই সমমেধাবী ধরে নিলাম আপাতত। তো এই 44% থেকে 80% ব্যক্তি যে সমতালে সম হিসেবে মেধাবী, তাহলে সেখান থেকে সমতালে মেধাবী হওয়ার পরেও 80% ব্যক্তি কিন্তু চাকরি পাবে না। কেন? এটা আইন। 44% থেকেই তাদেরকে কি করতে হবে? ওই চাকরির ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, দেখেন শয়তান কিন্তু আর বৈশা নেই। আপনারা আন্দোলন করতেছেন, করেন, আমি আপনাদের নিষেধ করি না, কিন্তু আন্দোলনের ভিতরে এই কথাগুলো তোলেন। দাবি তুলতে হবে। দাবি যদি আমরা না তুলি, তাহলে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাবে কোথায়? নাম্বার 2, 56% মুক্তিযোদ্ধাদের কোটার অন্তর্ভুক্ত। সেই মুক্তিযোদ্ধাদের কোটার ভিতরে ছেলে হতে পারে, নাতি হতে পারে, নাতির ঘরে পুতিও হতে পারে। যদি মুক্তিযোদ্ধাদের কোটার অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে চাকরি হয়ে যাবে। তাহলে একটু চিন্তার বিষয়, একটু গভীরতা ঢোকার দরকার। দেখেন, তাহলে 56% ব্যক্তি মুক্তিযোদ্ধার কোটার অন্তর্ভুক্ত, কিন্তু ধরে নিলাম এই 56% থেকে কেউ কোনো পড়ালেখাই করে না, কোনো মেধা নেই, শুধু মাথার ভিতরে গোবর। ধরে নিলাম কোনো পড়াশোনা নেই, নাই বলতে যে নাই এরকম না বিষয়টা, ধরে নিলাম তাদের কোনো পড়াশোনার তেমন কোনো যোগ্যতা নেই। তারপর আইন অনুযায়ী 56% এই কোটার অন্তর্ভুক্ত থাকায় কোটা থেকেই সরকারকে চাকরি দিতে হবে, আর সরকার চাকরি দিতে বাধ্য। তার মানে এই 56% কোনো মেধাবী না হলেও 56% ব্যক্তি তারা কি হয়ে যাবে? বলে সরকারি চাকরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে অমেধাবী হোক আর মেধাবী হোক, এটা যাচাই বাছাইয়ের দরকার নাই। সে মেধাবীহীন হয়ে সে ডাক্তার হয়ে যাবে, সে মেধাবীহীন হয়ে সে ইঞ্জিনিয়ার হয়ে যাবে। তো মেধাবীহীন কোনো ব্যক্তি যদি ডাক্তার হয়, সে রুগীর উপকার করতে গিয়ে রুগীর ক্ষতি করে ফেলবে, রুগীকে বাঁচাতে গিয়ে রুগীকে সে ইচ্ছাকৃতভাবে মেরেও ফেলতে পারে। সে তো মেধাবী না, সে কোটার অন্তর্ভুক্ত হয়ে সে চাকরি পেয়েছে, সে চাকরির মর্ম কি বুঝবে? নাম্বার 2। নাম্বার 3, যদি মুক্তিযোদ্ধাদের ছেলেরা যদি চাকরি পায়, আমার কথার গভীরতাটা এখানে দেখেন, আরেকটু গভীরে ঢুকেন। মুক্তিযোদ্ধাদের ছেলেরা, ধরে নিলাম আমিও একমত, মুক্তিযোদ্ধাদের ছেলেরা কিছু সুযোগ সুবিধা পাওয়া দরকার, আমিও মেনে নিলাম। সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা আবার চাকরি পাবে, কি আজীব ব্যাপার না? একটু গভীরভাবে চিন্তা করেন। তো মুক্তিযোদ্ধাদের কোটা যে তারা অন্তর্ভুক্ত, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হচ্ছে তাদের কাছে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট আছে। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটের অন্তর্ভুক্ত যারা, তারাই শুধু মুক্তিযোদ্ধাদের কোটার অন্তর্ভুক্ত। আর মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধের সময় আমার দাদারাও তো, আমার দাদার দাদাই না হোক, আমার দাদার বাপে হলেও তো রক্ত জীবন দিছে। আমার কথাটা বুঝছেন? আমার দাদাও তো মুক্তিযুদ্ধের ভিতরে অংশগ্রহণের ভিতরে একজন ব্যক্তি ছিলেন। তাহলে আমার দাদা যদি মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করে থাকেন, তাহলে আমার দাদা সার্টিফিকেট পায় না দেখা আমার দাদা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে না, বিষয়টি কি সেরকম হয়ে গেল? আর যদি আমার দাদা যদি অংশগ্রহণ করেই থাকে, সার্টিফিকেট না থাকার কারণে সেটা অকার্যকর হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে সেই হিসেবে তো আমি নাতি না হয়েও পুঁতি হলেও তো আমি মুক্তিযোদ্ধাদের কোটার অন্তর্ভুক্ত হয়ে সরকারি চাকরির যোগ্যতা রাখি। তাহলে আমার এই চাকরির ব্যাপারে কে আঙ্গুল তুলেছে? এই যে আপনারা এত বোকা হয়েন না, আপনারা এই দাবি তোলেন, আপনারা একটু চিন্তা করেন, এই কথা তোলেন যে যদি মুক্তিযুদ্ধের নাতি যদি চাকরি পায়, তাহলে আমার দাদারাও তো রক্ত দিছে, মুক্তিযোদ্ধাদের জন্য যুদ্ধ করেছে, আমার বাপ চাচারাও তো করেছে। এখন সার্টিফিকেট পায় না দেখা, সার্টিফিকেটের অন্তর্ভুক্ত হয় নাই দেখা তারা কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি? এই জন্যই কি সরকার আমাদেরকে গালি দেয় রাজাকার বলে?
তার মানে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট যাদের ভিতরে আছে তাদের নাতিপুতি তাদের ছেলে সন্তানরা মুক্তিযোদ্ধাদের কোটার সুযোগ সুবিধা ভোগ করবে এবং তারাই মুক্তিযোদ্ধা যেহেতু সার্টিফিকেট আছে। আর আমার বাপদাদার কাছে সার্টিফিকেট নাই দেখা সরকার কর্তৃক সার্টিফিকেট পায় নাই দেখা এই জন্য আমার বাপদাদা রাজাকার হয়ে গেছে। এখন সেই ঘরের সন্তান আমরা দেখে আমরা রাজাকার হয়ে গেছি। কি আজীব ব্যাপার, তামাশা হচ্ছে। দাবি তোলেন, দাবি তুলতে হবে।